হসপিটালের সিঁড়ির সামনের ফুটপাতে তারপরেও রক্ত লেগেছিল, সেই রক্ত লাগা ছবি আমাদের কাছে আছে। এর মানে তাকে প্রথমত গুলিবিদ্ধ হন তিনি ডেল্টা হসপিটালের সিঁড়িতে। এরপরে যেটা বলা হচ্ছে খেয়াল করেন, প্রথমে যারে বলা হচ্ছে তিনি ওখানেই গুলিবিদ্ধ হন এবং সাথে সাথে তিনি মারা যান। তাহলে তার স্ত্রী বলছে যে তিনি সাথে সাথে মারা যান। তাহলে একজন নিহত ব্যক্তি কিভাবে সিঁড়ি বেয়ে সেই হসপিটালে যেতে পারে এবং তাকে চিকিৎসা অবহেলা করা যেতে পারে? আসেন, তারপরে যেটা করা হলো 18 জানুয়ারি আইসিটি থেকে, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যেই এজাহারটি, এই ফরওয়ার্ডিংটি আছে, এই ফরওয়ার্ডিং এ লেখা হচ্ছে যে তাদের চিকিৎসাজনিত অবহেলার কারণে অপরাধ সংঘটিত হয়েছে। এবং এখানে আরো বিস্তারিত বলা হয়েছে যে তার লাশ প্রবেশ পথের সিঁড়িতে পড়েছিল, হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে গেল। খেয়াল করবেন, তার স্ত্রী বলছে যেখানে গুলি লেগেছে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আর এই জানুয়ারিতে এসে আইসিটি মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা গল্প বলছে যে হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে গেল, তাকে কোনো প্রকার চিকিৎসা প্রদান করা হয় নাই, পরবর্তীতে সে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে। মানে অদ্ভুত ব্যাপার, গত 5 মাসেও তারা এটা জানতে পারে নাই। এবং যেই পোস্টটা ভাইরাল হলো একদিনের মধ্যে তারা জেনে ফেললো যে হাসপাতালেও তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি চিকিৎসা পান নাই। আরো ইন্টারেস্টিং বলি, আপনার আমাদের কাছে ভিডিও আছে, আপনারা চাইলে পরে নিতে পারবেন, যেটা আমরা গতকালকে আদালতে আমরা দেখিয়েছি। যে ভিডিওটা হচ্ছে যখনই তাকে গুলি করা হয়, ডেল্টা হসপিটালের ডাক্তার সাদি সহ আরো 3-4 জন স্টাফ দৌড়ে তাকে ফুটপাতে ধরতে যায় এবং তাকে টেনে সিঁড়ি পর্যন্ত নিয়ে আসে এবং তখনই তার মস্তিষ্ক মাথা থেকে বেয়ে বেয়ে পড়ছে। এই যখন টেনে তাকে সিঁড়ি পর্যন্ত নিয়ে এসেছে, এর মধ্যে তাকে আবলি খাওয়া মানুষকে, ডাক্তার সাদি তখন চিকিৎসারত অবস্থায় ছিল ইমার্জেন্সিতে, তিনি এবং আরো স্টাফরা দৌড়ে গেল ফুটপাতে তাকে তুলে নিয়ে আসার জন্য। যদিও ওটা তাদের মানবিক জায়গা ছিল, মেডিকেল চিকিৎসা বাধ্য না যে ফুটপাত থেকে তারপরে চিকিৎসা করবে, এরপরও তারা গেল। এরপরে যখন আবার গুলি করা হলো, সেই গুলির শব্দ আছে, আমাদের কাছে ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারবেন, যেটা আমরা গতকালকে আদালতে দেখিয়েছি। এরপরে তারা ভিতরে চলে যায়, তারপরে তো সে ওখানে মরেই যায়। তো আমাদের যেটা দুটো প্রশ্ন, খেয়াল করেন, এই প্রসিকিউশন 17 জন আসামির কথা বলা হয়েছে। হাতিরঝিলে যে মামলা হয়েছে, প্রথম 17 জন আসামির নাম দিয়ে বলা হয়েছে এদের প্রত্যক্ষ নির্দেশে এবং সহযোগিতায় আমার স্বামীকে হত্যা করা হয়েছে। এই 17 জনের একজনও গ্রেপ্তার করতে পারে নাই পুলিশ কিংবা আইসিটি। অথচ বাকি যে অজ্ঞাতনামা আসামি দেওয়া হয়েছে, সেই অজ্ঞাতনামা আসামি হিসেবে বাকি 5 জন, মানে ডাক্তার সাদি যিনি নিজে চিকিৎসা দিতে গিয়েছেন এবং তার সাথে অন্যান্যদেরকে দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হলো। আরো তামাশার ব্যাপার হলো, যেদিন তাকে হসপিটাল থেকে গ্রেপ্তার করা হয় সেদিনও ডাক্তার সাদি চিকিৎসারত অবস্থায় ছিলেন ডেল্টা হসপিটালে। এবং এখানে সব থেকে মিথ্যাচারটা কি হয়েছে আপনারা অবাক হবেন। হসপিটাল কর্তৃপক্ষকে গিয়ে বলা হয় যে আমরা শুধু এটার একটা তদন্ত করব, আপনাদের এখান থেকে আমরা এই 2-3 জনকে একটু আমাদের হাতিরঝিল থানায় নিয়ে যেতে চাই। তারা নিয়ে গেছেন, এরপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিবে। স্যার নিয়েছিলেন, তিনি ডেল্টা হসপিটালের ডিরেক্টর, রাত 3টার সময় হাতিরঝিল থানা থেকে বলেছে স্যার ফজরের স্বর আমাদের ওসি সাহেব আসবেন, তিনি আরেকটু ইন্টারোগেট করেই বাসায় পৌঁছে দেবেন, আপনারা প্লিজ আর কষ্ট করে থাকবেন না, আপনার বাসায় চলে যান। এই মিথ্যা কথাও যদি বলা না হয় তাহলেও তাদেরকে থানায় নিতে পারতো না, মানে আদালতে পাঠাতে পারতো না। আমরা ফজরের পর তাদেরকে গিয়ে ওখানে আমরা স্টেপ নিতাম। অথচ তাদেরকে বাসায় পাঠিয়ে দিয়ে হাতিরঝিল থানা সন্ধ্যার পর ফজরের পরে তাদেরকে চালান দিয়ে দিয়েছে। এই হলো প্রথম মিথ্যাচার। দ্বিতীয় মিথ্যাচারের একটা নমুনা আপনাদেরকে বলি, এটা অনেকে একটু কষ্ট পাবেন। সেটা হলো, ইতিমধ্যে দেখেছেন এই আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা তানভীর হোসেন জোহা, যিনি এই আইসিটির একজন প্রসিকিউটর, তার ব্যাপারে বলেছেন যে আপনারা আপাতত তার বিরুদ্ধে কোনো স্টেপ নিন না, কারণ তিনি বর্তমান এই মানে ফরেন্সিক এক্সপার্ট হিসেবে বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে সরকারকে সাহায্য করছেন। বিকজ তার ব্যাপারে শুধু বলি, আমাদের কাছে অনেকগুলো প্রমাণ আছে এই তানভীর হোসেন জোহা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অনেক মানুষকে শুধু গ্রেপ্তারি করে নাই, তাদেরকে অনলাইন কমেন্ট দেখে তাদের আইডি খুঁজে বের করে তাদের বাড়ি থেকে গিয়ে গ্রেপ্তার করেছে এবং এই তানভীর হোসেন জোহা তাদেরকে সহযোগিতা করেছে। এখন তানভীর হোসেন জোহা বলবার চেষ্টা করছে যে বাংলাদেশ ব্যাংকে যখন একটা ঝামেলা হলো, এইটার বিরুদ্ধে সে একটা টকশোতে কথা বলেছে, তার শেখ হাসিনা তাকে গুম করেছে, সেই গুম করে তারপরে তাকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। আপনার এখানে অনেক সাংবাদিক আছেন, আপনাদেরকে সঠিক নিউজ করার কারণে অনেকের তো চাকরি চলে গেছে, কয়জন তার বিবেক বন্ধ করে
দিয়েছে, অনেকে তো বাংলাদেশ ছেড়ে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া চলে গেছে, অনেকে কৃষিকাজ পর্যন্ত নিয়েছে। তো এই ভয় যে দেখায়, এর মানে তানভীর হোসেন জোয়া নিশ্চয়ই এতটা অপরাধে সংযুক্ত আছেন যার এখন জেলে থাকার কথা। আর সে জেলে না থেকে যেই মানুষগুলো ট্রিটমেন্ট নিতে গেছে তাদের বিরুদ্ধে সে মামলা করে। শুধু মামলাই করেন, আপনারা জানেন প্রসিকিউটরের থাকার কথা আদালতে, অথচ যেদিন তানভীর হোসেন জোয়াকে এই ডেল্টা হসপিটালে গ্রেফতার করা হয়, ডাক্তার সাদিকে গ্রেফতার করা হয়, সেদিন তানভীর হোসেন জোয়া নিজে ডেল্টা হসপিটালে গেছেন। কেন ভাই? তিনি, আমাদের কাছে ছবি আছে, ভিডিও ফুটেজ আছে, তিনি কেন সেখানে যাবেন? সেখানে তো যাবে থানা পুলিশ, তিনি তো যাবেন আদালতে। এবং সব থেকে তামাশার ব্যাপার আপনাদেরকে বলি, সেটা হলো জবু গ্রেফতার হয়ে গেল, অনলাইনে সবাই সরব হলো, এবং দেখেন কি বদমাইশি, 302 ধারায় এই মামলাটা করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি, তাদেরকে দেওয়া হয়েছে 302 ধারা। আপনারা জানেন বাংলাদেশের দণ্ডবিধিতে 302 ধারা অজামিনযোগ্য অপরাধ, এবং এটা প্রমাণিত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে। তো মৃত্যুদণ্ড হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে। 302 ধারায় তাদেরকে মামলা দেওয়া হয়েছে। নাগরিক কমিটির পক্ষ থেকে ডাক্তার মনিরুজ্জামান, আমি নিজে, আমরা অনেকে, যেহেতু প্রসিকিউটর তানভীর হোসেন জোহা সে নিজে ওখানে এসেছিল, তার সাথে আমরা কথা বলেছি। সব থেকে বাজে ব্যাপার হলো আমাদেরকে সে ওয়াদা দিয়েছে যে প্লিজ আপনারা তাড়াতাড়ি জামিনের জন্য আবেদন করেন, আমরা রাষ্ট্রপক্ষ থেকে কোনো এটার বিরোধিতা করব না। আমরা এই আশা নিয়ে আমরা দ্রুত মামলা জামিনের আবেদন করলাম, এবং গতকালকে সেটা সিএমএম কোর্টে শুনানির জন্য যখন ছুটলো, আপনারা এটা কেমন তামাশা, আপনারা শুনলেও লজ্জা পাবেন, যখন আমাদের আইনজীবীরা শুনানি করছে, ভিডিও দেখাচ্ছে যে দেখেন তাদের ন্যূনতম সম্পৃক্ততা নাই, বরং তারা সহযোগিতা করেছে, এবং এই মামলা করবার মধ্য দিয়ে অরিজিনাল মামলাগুলোর মেরিট নষ্ট করা হচ্ছে। আমরা তো জানি যে রাষ্ট্রপক্ষ এটার বিরোধিতা করবে না, কারণ প্রসিকিউটর নিজে বলেছে যে আমরা কোনো বিরোধিতা করব না। অবাক করার ব্যাপার, সেখানে পুলিশ এবং প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের জামিনের বিরোধিতা করা হলো, এবং এতটাই তীব্রভাবে বিরোধিতা করা হলো যে আদালত আমাদেরকে জামিন না দিয়ে আবার পর্যবেক্ষণের জন্য রাখলেন। এবং আমরা আপনাদেরকে জানাতে চাই যে এই ক্ষেত্রে তারপরে আইন উপদেষ্টা নিজে হস্তক্ষেপ করলেন, এটা বলতে আমাদের দ্বিধা নাই। আইন উপদেষ্টা নিজে হস্তক্ষেপ করে পর্যালোচনার পরে এরপরে সন্ধ্যার পরে সেটা জামিনের ব্যবস্থা হলো। এইখানে কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার ভাই। আজকে ডাক্তার স্বাধীন হয়ে যদি কোনো রিক্সা চালক, কোনো শিক্ষক, আন্দোলনের একজন মুখ এইরকম মিথ্যা মামলায় 302 ধারার মামলা আসামি হয়ে জেলে যেতেন, আমরা জানি আমাদের ডাক্তার বন্ধুরা তাদের পক্ষে হয়তো দাঁড়াতেন না। সমস্ত ডাক্তাররা এক হয়ে গেছে, আমরা এক হয়ে গেছি। আজকে যদি ডাক্তার সাথে ডাক্তার না হয়ে অন্য কেউ হতেন, তাহলে কি এরকম সবাই একতাবদ্ধ হতো? আমরা বিশ্বাস করি না বাংলাদেশের মানুষ এত ভালো না, এত সবাই দিয়ে থাকতো না। দ্বিতীয়ত, অনেকে বলছেন যে অনলাইন অ্যাক্টিভিস্ট তারা এটা দেখভাল করেছেন, আইন উপদেষ্টা নিজে দেখভাল করেছেন। ডাক্তার সাদি ডাক্তার বলে, ডাক্তার সাদিরা রাজধানীতে আছেন বলে, এবং তাদের পক্ষে তাদের হসপিটাল কাজ করছে বলে ভালো আইনজীবী ধরা গেছে, আইন উপদেষ্টাকে সাথে সাথে রিচ করা গেছে। তাহলে আর বাকি যত মিথ্যা মামলা হচ্ছে, তারা ডাক্তার আইন উপদেষ্টাকে কোথায় পাবেন?